ভারত আর পাকিস্তানের মধ্যেকার পরিস্থিতি আবার বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা আজকে মূলত ফোকাস করব ৭ই মে ২০২৫-এর ঘটনাটার উপর। মানে ভারত যে একটা আক্রমণ চালিয়েছিল সেদিন, আর তারপর যা যা হলো সেই সব নিয়ে। আমাদের কাছে বেশ কয়েকটা সোর্স আছে, ধরুন এনডিটিভি, ডিডব্লিউ নিউজ, সিএনএন, এদের ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট আর একটা বাংলা নিউজ রিপোর্টও পেয়েছি। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই সোর্সগুলো থেকে আসল তথ্যটা বের করে আনতে। মানে ঠিক কি ঘটেছিল, কি অস্ত্র ব্যবহার হলো, দুই দেশ কি দাবি করছে, আর বাইরের দেশগুলোই বা কি বলছে। আমরা কিন্তু কোনো পক্ষ নেব না, সোর্সে যা আছে সেটাই তুলে ধরব। তাহলে শুরু করি একদম ৭ই মে ভোর রাতের ঘটনা দিয়ে। এনডিটিভি বলছে ভোর প্রায় ১:৪৪ নাগাদ ভারত অপারেশন সিন্দুর শুরু করে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর পাকিস্তানের পাঞ্জাবে বাহওয়ালপুর শহরে মোট ৯টা জায়গায় নাকি টার্গেটেড স্ট্রাইক করা হয়। হ্যাঁ, মুজাফফরাবাদ আর বাহাওয়ালপুরে অ্যাটাক হওয়ার খবরটা বেশ কনফার্মড। আর ওরা বলছে লক্ষ্যবস্তু ছিল টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার, কোনো সিভিলিয়ান এলাকা বা আর্মি ক্যাম্পে নয়। হ্যাঁ, এই ঘটনার একটা কনটেক্সট আছে তো, মানে এর ঠিক আগেই পহলগামে একটা বড় অ্যাটাক হয়েছিল, ২৬ জন ট্যুরিস্ট মারা গেছিলেন। তো মনে করা হচ্ছে এটা তারই একটা রিয়াকশন। আচ্ছা। আর এনডিটিভি এটাও বলছে যে এরকম সময় পাকিস্তানের দিক থেকে অনেক সময় ভুল খবর ছড়ানো হয়, মানে ডিসইনফরমেশন। হয়তো পুরনো ভিডিও দেখিয়ে বলবে ভারতের প্লেন ফেলে দিয়েছি, এরকম সব। ও আচ্ছা। এনডিটিভি যে শহরগুলোর নাম নিশ্চিত করেছে সেগুলো হচ্ছে মুরিদকে, বাহাওয়ালপুর, মুজাফফরাবাদ, গুলপুর, ভিম্বার, চাখুটি, খটলি আর শিয়ালকোটের কাছে একটা ক্যাম্প। এর মধ্যে মুরিদকি আর শিয়ালকোট কিন্তু পাকিস্তানের মেইনল্যান্ডে, বাকিগুলো পিও খেতে। তার মানে বেশ কয়েকটা জায়গায় অ্যাটাক হয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু কিভাবে করলো, মানে কি অস্ত্র ব্যবহার করলো? এনডিটিভি বা সিএনএন কিছু বলছে? হ্যাঁ, কিছু ইনফরমেশন আসছে। মনে হচ্ছে ভারতীয় বায়ুসেনার রাফাল জেট ব্যবহার করা হয়েছে। রাফাল? হ্যাঁ, আর অস্ত্র হিসেবে স্ক্যালপ ক্রুজ মিসাইল আর হ্যামার স্মার্ট বোমার কথা শোনা যাচ্ছে। এগুলো খুব প্রিসাইজ, মানে জিপিএস গাইডেড আর লং রেঞ্জের। লং রেঞ্জ তার মানে? মানে সম্ভবত ভারতের প্লেনগুলোকে এবার পাকিস্তানের এয়ার স্পেসে ঢুকতেই হয়নি, নিজেদের আকাশ সীমা থেকেই ফায়ার করেছে। এটা কিন্তু আগেরবারের বালাকোট অ্যাটাক থেকে একটা বড় তফাৎ। সেবার তো প্লেন ভেতরে ঢুকেছিল। আচ্ছা, ইন্টারেস্টিং। তার মানে আরও অ্যাডভান্স টেকনোলজি। এই যে টার্গেটগুলোর কথা বললেন, মুরিদকে, বাহাওয়ালপুর, এগুলোর গুরুত্ব কি? এগুলো খুবই সিগনিফিক্যান্ট টার্গেট। এনডিটিভি বলছে মুরিদকে হচ্ছে লস্কর ই তাইবার হেডকোয়ার্টার, আর বাহাওয়ালপুর জাইশি মোহাম্মদের, মানে পাকিস্তানের টেরর নেটওয়ার্কের একেবারে সেন্টার। এগুলো মাদারশিপ বলা হচ্ছে। মাদারশিপ? হ্যাঁ, আর ভারত কিন্তু খুব জোর দিয়ে বলছে, ওয়াশিংটনে ওদের দূতাবাসও বলেছে যে এই অ্যাটাকটা খুব কন্ট্রোল ছিল, নন এসকেলেটরি, মানে উত্তেজনা বাড়ানোর জন্য নয়। কোনো সিভিলিয়ান বা পাকিস্তানি আর্মির ক্ষতি নাকি হয়নি। পাকিস্তানের ফরেন মিনিস্ট্রিও কিন্তু মুরিদকে, বাহাওয়ালপুর, কোটলি, মুজাফফরাবাদে অ্যাটাকের কথা স্বীকার করেছে। কিন্তু পাকিস্তান যা বলছে সেটা তো একদম উল্টো। ওদের ভার্সনটা কি? ঠিক এখানেই আসল কন্ট্রাস্টটা। ডিডব্লিউ নিউজ, সিএনএন, বাংলা রিপোর্ট সব জায়গাতেই বলা হচ্ছে পাকিস্তান দাবি করছে ভারতের হামলায় অন্তত ২৬ জন সাধারণ মানুষ মারা গেছেন। ২৬ জন? হ্যাঁ, এবং তার মধ্যে শিশুও আছে নাকি। সিএনএন তো মসজিদে ড্যামেজেরও কথা বলছে। শুধু তাই না, পাকিস্তান আরও দাবি করছে যে তারা ভারতের কয়েকটা ফাইটার জেট ফেলে দিয়েছে। জেট ফেলে দিয়েছে? কটা? সংখ্যাটা নিয়ে একটু কনফিউশন আছে। ডিডব্লিউ বলছে সম্ভবত ৩টে, সিএনএন বলছে ৫টা জেট আর একটা ড্রোন, তার মধ্যে নাকি রাফালও আছে। তবে সিএনএন এটাও পরিষ্কার করে দিয়েছে যে ওরা এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি এখনো। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, উনি কি বলেছেন? সিএনএন আর বাংলা নিউজ রিপোর্ট অনুযায়ী শাহবাজ শরীফ এটাকে সরাসরি অ্যাক্ট অফ ওয়ার বা যুদ্ধ ঘোষণা বলে দিয়েছেন, আর প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন। অ্যাক্ট অফ ওয়ার? হ্যাঁ, বাংলা রিপোর্টে আরও ডিটেল আছে। উনি নাকি বলেছেন নিহতদের রক্তের প্রতিটা বিন্দুর বদলা নেওয়া হবে। আর পাকিস্তানের এয়ারফোর্স নাকি ভারতের 5টা প্লেন ধ্বংস করেছে। এর সাথে পাকিস্তান যে নিজেদের এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে সেটা এনডিটিভি আর ডিডব্লিউ দুটোই কনফার্ম করেছে। তার মানে একদিকে ভারত বলছে একদম পিন পয়েন্ট অ্যাট্যাক, নো সিভিলিয়ান ক্যাজুয়ালিটি, অন্যদিকে পাকিস্তান বলছে প্রচুর ক্ষতি, উল্টে ভারতের প্লেনও ফেলে দিয়েছে। এই যে দুটো ন্যারেটিভ,
পরিস্থিতি তো আরও ঘোলাটে হচ্ছে। একদম। এটাই তো ফগ অফ ওয়ার, তথ্যের যুদ্ধ। ডিডব্লিউ যেমন বলছিল, ভারত যে প্রেস কনফারেন্সটা করে তার শুরুতে নাকি একটা খুব ইমোশনাল ভিডিও দেখানো হয় পুরনো টেরর অ্যাটাকগুলোর সাথে পাকিস্তানকে লিঙ্ক করে। হুম। অন্যদিকে এনডিটিভি একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছে, পাকিস্তানের সাধারণ মানুষজনই নাকি মোবাইলে ভিডিও তুলে সেগুলো নেটে ছড়িয়ে দিচ্ছে, ফেসবুক, ইউটিউবে। ও। হ্যাঁ, মানে এই ইনফরমেশন ফ্লো কন্ট্রোল করাটা এখন সরকারের জন্য খুব কঠিন। কোনটা সত্যি কোনটা প্রচার বোঝা মুশকিল। ভারতের ভেতরে পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেল থাকতে পারে। আপনি পেহেলগাম হামলার পর জনরোষের কথা বলছিলেন। হ্যাঁ, ডিডব্লিউ নিউজ সেদিকে ইঙ্গিত করছে। পহেলগাম অ্যাটাকের পর ভারতে একটা জনরোষ তৈরি হয়েছিল, সরকারের ওপর চাপ ছিল। তো এই অপারেশনটা হয়তো সেই চাপ কমানোর একটা চেষ্টা। আর এই যে নামটা, অপারেশন সিন্দুর, হ্যাঁ, নামটা বেশ। বেশ সিম্বলিক। হিন্দু বিবাহিত মহিলারা সিন্দুর পরেন। তো দেশের ভেতরে একটা নির্দিষ্ট বার্তা দেওয়ার চেষ্টা হয়তো। কিন্তু দুটো নিউক্লিয়ার পাওয়ারের মধ্যে এই টেনশন তো খুব বিপজ্জনক দিকে যেতে পারে। ইন্টারন্যাশনাল কমিউনিটি কি ভাবছে? অবশ্যই বিপজ্জনক, আর সবাই সেটা নিয়ে চিন্তিত। ডিডব্লিউ, সিএনএন, এনডিটিভি সবাই বলছে আমেরিকা, চীন, ইউনাইটেড নেশনস সবাই উদ্বেগ প্রকাশ করেছে, আর দুপক্ষকেই সংযত থাকার জন্য আবেদন করছে। হুম। আগেও তো হয়েছে 2016, 2019-এ, কিন্তু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেটাই সবাই চাইছে। আমেরিকা খুব ক্লোজলি ওয়াচ করছে, ওরা বলছে আনুপাতিক প্রতিক্রিয়া হোক, কিন্তু এসক্যালেশন চায় না। ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আর ভারতের এনএসএ অজিত ডোভালের মধ্যে নাকি কথাও হয়েছে। তাহলে এখন অপেক্ষা করতে হবে পাকিস্তান কি করে। অনেকটাই তাই। পাকিস্তানের নেক্সট মুভের ওপর অনেক কিছু নির্ভর করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণের ব্যাপারে বাংলা রিপোর্টে আর কিছু ছিল? হ্যাঁ, ওই বাংলা রিপোর্টে বলছে, শাহবাজ শরীফ ভাষণে বলেছেন যে পাকিস্তান পাল্টা অ্যাটাক করে দেখিয়ে দিয়েছে তারা ডিফেন্ড করতে পারে, যোগ্য জবাব দিতে পারে। উনি আরও দাবি করেছেন পাকিস্তানের এয়ারফোর্স নাকি ইন্ডিয়ান ফোর্সকে এমন ক্ষতি করেছে যা তারা ভুলতে পারবে না। আর ভাষণে উনি 7 বছরের একটা বাচ্চার নাম বলেছেন, ইয়েরতাজা আব্বাস, যে নাকি ভারতের হামলায় মারা গেছে। এই ধরনের ডিটেলস পরিস্থিতিকে আরও ইমোশনাল করে তোলে। সব মিলিয়ে দেখলে একটা বড় প্রশ্ন থেকেই যায়, যখন দুটো দেশ, বিশেষ করে নিউক্লিয়ার পাওয়ার, এইভাবে সংঘাতে জড়ায় আর দুদিক থেকেই একেবারে উল্টো উল্টো কথা, উল্টো দাবি আসে, এই যে ফগ অফ ওয়ার যাকে বলে, এর মধ্যে থেকে আসল সত্যিটা খুঁজে বের করাটা যে কি ভীষণ কঠিন। ঠিক। সাধারণ মানুষের জন্য তো বটেই, মিডিয়ার জন্য। আর এর মধ্যে জড়িয়ে আছে সাধারণ মানুষের জীবন। এই পুরো ঘটনাটা এই অঞ্চলের ফিউচার কনফ্লিক্ট রেজলিউশনের ব্যাপারে কি ভাবায়, সেটাও একটা জরুরি প্রশ্ন।